নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজ গোটা দেশে তৃতীয় দফার ভোট হয়ে গেল। দেশ জুড়ে ৯৩টি লোকসভা আসনের নির্বাচন। এ রাজ্যেও ভোট হয়ে গেল ৪টি আসনে। কিন্তু ভোটের দুপুরে শিরোনামে উঠে এলো এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। ১৬ জুলাই পর্যন্ত স্কুলে যেতে পারবেন এই শিক্ষকেরা, বেতনও পাবেন। এরপরেও রয়েছে অনেক প্রশ্ন, জানিয়ে আলোচনা করব আজকের সোজা সাপটায়। প্রথমেই একবার দেখে নেব যে কি মেন পয়েন্ট আজকে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশে রয়েছে। প্রথম, আপাতত বহাল ২৫,৭৫৩ জনের চাকরি। ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল। ১৬ জুলাই পর্যন্ত মিলবে বেতন। অযোগ্য প্রমাণ হলে বেতন ফেরত দিতে হবে। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। তবে এসএসসির নিয়োগ দুর্নীতি খুঁজতে সিবিআই তদন্ত যেমন চলছে সেটা চলবে। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে এখনই কোনো গ্রেপ্তার নয়। এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ১৯,০০০ চাকরি যোগ্য, অর্থাৎ এই ২৫,৭৫৩ জনের মধ্যে এসএসসি আজ জানিয়েছে এদের মধ্যে ১৯,০০০-এর বৈধ প্রার্থী যা চাকরি করছেন, যারা রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, আমার তোমার কাছে স্পেসিফিক প্রশ্ন আছে। এক, কিসের ভিত্তিতে এই যোগ্য এবং অযোগ্য সেটা নির্ধারণ করা হবে? দেখো, ২০২১ সাল থেকে মামলা জট শুরু হয়েছে এবং শেষমেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ে আগে এসএসসি তাদের অবস্থানটা একেবারে নির্দিষ্ট করে দেয়, যেটা আজ বিচারপতি জে.বি. পারদিওয়ালাও বলেছেন যে এসএসসি যে অবস্থান জানিয়েছে কলকাতা হাইকোর্টে, এই রায়ের বিচারপতি বসাকের রায়ের ২৪০ নম্বর প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে করে দিয়েছে দুটো ক্যাটাগরি। এক, ওএমআর কারচুপিতে 4টে নিয়োগ প্রক্রিয়া কত চাকরি বেআইনি বা সেটা অযোগ্য, আর র্যাঙ্ক জাম্পে কত অযোগ্য। আর একাধিক মামলার প্রেক্ষিতে এসএসসি এটাও অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কতজন এখনো পর্যন্ত চাকরি পেয়েছে, সেই সংখ্যাটাও প্রায় ১২১০। কাজেই এসএসসি এটা ঘোষিত অবস্থান কলকাতা হাইকোর্টের কাছে, যেটা সুপ্রিম কোর্টের আজ নজরে পড়েছে। কাজেই এই সংখ্যাটা যদি যোগ করা হয় দেখা যাবে ৫,৫৩৭ জন অযোগ্য। এসএসসি এটাই প্রথম দিন থেকে বলছিল এই অযোগ্যদের অবস্থানটা আমরা জানিয়েছি, বাকিটা তাহলে যোগ্য, তাদের চাকরিটা কেন বাতিল হলো। আজকে আরও জোর গলায় কার্যত এসএসসি অবস্থান স্পষ্ট করে শীর্ষ আদালতে জানালো ১৯,০০০ যোগ্যের চাকরি রয়েছে এই 4টে নিয়োগ প্রক্রিয়ার, এবং অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই 4টে নিয়োগ প্রক্রিয়াতে এই ১৯,০০০। তাহলে কি হিসেবটা মিলছে না? আরও ১,০৫০ বা ১০০ বেশি দরকার, সেটা কোথা থেকে আসবে? এই যে নিয়োগ হয়েছিল তুমি যেমনটা বললে, আমরা যেটা দেখাচ্ছি ২৫,৭৫৩ মোট চাকরি, এর মধ্যে দেখা যাচ্ছে প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে প্রায় ১,০০০-এর কিছু বেশি,
যার দায়িত্বটা এসএসসি আজ নিতে চায়নি, তারা পরিষ্কারভাবে সেটা মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে ঠেলে দিয়েছে। কাজেই 24,640 ঘোষিত শূন্যপদ, সেখান থেকে এসএসসির যে অবস্থান তাতে 5,537 অযোগ্য চাকরি, এই বিয়োগটা করলে কিন্তু প্রায় 19,000 চাকরি, যেটাকে এসএসসি। অর্ণব আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। অর্ণব আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। সুপ্রিম কোর্টে তবে কি শুধুমাত্র অযোগ্যদের চাকরি যাবে? এই প্রশ্নটারই উত্তর প্রত্যেক চাকরি হারা যেমন চেয়েছেন এই কয়েকদিন ধরে, এবং যারা বঞ্চিত তারাও চাইছিলেন। আজকে সুপ্রিম কোর্টের দীর্ঘ ম্যারাথন শুনানি আমার শুনে যা অভিজ্ঞতা হয়েছে, তাতে প্রধান বিচারপতি 4:06 নাগাদ তিনি ঘোষণা করলেন তিনি এই কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে কোনো রকম স্থগিতাদেশ চাপাবেন না, সুপ্রিম কোর্ট চাপাবে না, শুধুমাত্র নোটিশ জারি করবে এবং জুলাই মাসে মামলা শুনানি হবে। 10 মিনিটের জন্য 3 বিচারপতি উঠে গেলেন এবং 10 মিনিট পরে 4:16-17 নাগাদ এসে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি বসলেন এবং দেখা গেল প্রধান বিচারপতি চন্দ্রচূড় যা বলে গেলেন, কিন্তু এলেন যখন পুরো সিদ্ধান্তটা উল্টে গেল। অর্থাৎ 3 বিচারপতি 10 মিনিট ধরে যে একটা আলোচনা করেছেন, অর্থাৎ প্রধান বিচারপতি শুধু নয়, 3 বিচারপতি একটা জায়গায় ঐক্যমত হয়েছে 3 জনের মধ্যে যে অযোগ্যদের চাকরি বাতিল হতে পারে, কিন্তু যোগ্য যারা তাদের চাকরি বাতিল করাটা, যাদের 5 বছর 6 বছর চাকরি হয়েছে, এটা এই মুহূর্তে ডাক নয়। কারণ যে ওএমআর এর কথা সিবিআই বলছে, যে এক্স এমপ্লয়ি পঙ্কজ বানসাল নাইসা কমিউনিকেশনের, তিনি যে 65 এভিডেন্স অ্যাক্টে ওএমআর গুলিকে সার্টিফাই করছেন, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেটাকে শংসাপত্র দিচ্ছেন, সেখানে পঙ্কজ বানসালের ছবি সই নেই, সেখানে অন্য একজনের সই রয়েছে। কাজে এগুলো সব টেকনিক্যাল বিষয়। আমার কাছে তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। আমি টেকনিক্যাল বিষয়ের দিকে যাচ্ছি না, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। টাকা ফেরত কাদের দিতে হবে? আজকে সুপ্রিম কোর্ট প্রত্যেককে চাকরি 16 জুলাই পর্যন্ত বহাল রাখার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিল যে চাকরি রক্ষা কবচ মেয়াদ বাড়াচ্ছে, শর্ত একটাই, চাকরি যদি অযোগ্য হয়, বেআইনি প্রমাণিত হয় চূড়ান্ত শুনানির পর, তাহলে বেতন ফেরত দিতে হবে। এখানেও একটা টুইস্ট আছে। কলকাতা হাইকোর্ট বলেছিল বেআইনি চাকরি, অযোগ্য চাকরিদের 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলল শুধু বেতন ফেরতের কথা। অর্থাৎ এটাও একটা বিষয়। অর্থাৎ বেআইনি চাকরি, যেটা এসএসসি ইতিমধ্যে চিহ্নিত করেছে প্রায় 5,537, সংখ্যাটা আরও বাড়তে পারে হাজারের মতো প্যানেলের বাইরে, এই সংখ্যার চাকরি তাদের বেতন ফেরত দিতে হবে, এটা শর্তে সুপ্রিম কোর্ট আজ নির্দেশে লিখেই দিল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অর্ণব, অনেক ধন্যবাদ তোমাকে পুরো জিনিসটা জানানোর জন্য। 19,000 বৈধ চাকরি, তা বাদে 25,753 জন, সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 5,000 এবং 1,000, প্রায় 7,000-এর কাছাকাছি এসে দাঁড়াবে। এরা যদি অযোগ্য প্রমাণিত হয়, এদের বেতন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের আজকের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ, তাতে মোটামুটিভাবে একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট কিন্তু বেঁধে দিয়েছে। আর এ নিয়েই আজকের আমাদের আলোচনা। আমার সঙ্গে যারা আছেন আমি একবার আলাপ করিয়ে দিই। তৃণমূলের প্রতিনিধি এখনো আসতে পারেননি, তিনি আসছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, রয়েছেন সিপিআইএমের পক্ষে সায়নদীপ মিত্র, রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী এবং রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। আমি সুমনের কাছে প্রথমেই জানতে চাইব, সুমন, আজকের যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ, তাতে তোমার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? মাইকটা। হাইকোর্টের রায়ের পরে যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন ছিল, এবং সেটা একদম যে কোনো জুডিশিয়াল সিস্টেমের বেসিক, সেটা হচ্ছে যে মানে 1,000 জন দোষী ছাড়া পেতে পারে, কিন্তু একজনও যেন নির্দোষ শাস্তি না পায়। ঠিক। অর্থাৎ 25,753 বা ফিগারটা যাই হোক, তাতে যদি 5 জনও নির্দোষ হন, তাহলে যেন তাদের চাকরি না যায়। কিন্তু হাইকোর্টের যে অর্ডার ছিল, কলকাতা হাইকোর্টের যে অর্ডার, তার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট কভার ছিল। সেটা কখনো কোনো সিস্টেম, কোনো রাষ্ট্র, কোনো সমাজ ব্যবস্থা, ইভেন
মানে যেখান থেকে জাস্টিস শব্দটা এসছে সেই সেই শব্দের মধ্যেও এটা নেই। ফলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছিল তখন এইটা বাধ্যতামূলক ছিল, এটা হবেই। এখন এটা কখন ঘোষণা হবে সেইটা হচ্ছে বিষয় ছিল। এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল যেটা পলিটিক্যাল ইম্প্যাক্টের ফার্স্ট লাইন ছিল যে গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে, অর্থাৎ যারা যারা সুপার নিউমেরিক্যালের বিরুদ্ধে সুপার নিউমেরিক্যালের নিয়োগে সম্মতি দিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে, তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে, প্রয়োজনে তাদের হেফাজতে নেওয়া যাবে। আমরা যদি ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্ট আজকে যা যা মামলায় বিচার করেছে বা রায় দিচ্ছিল তবে তো অরবিন্দ কেজরিওয়ালকে যদি কনসিডারেশনে নিই তাহলে দেখব যে এটা কখনো হতে পারে না। এটা কেন হতে পারে না? যে একটা ক্যাবিনেটের সবাই কখনো একই অপরাধের জন্য অভিযুক্ত হতে পারে না। সেটা হলে মানে আমি সবাইকে মনে করাবো, তাহলে যখন ইউপিএ 1 ছিল তখন যে কোল কেলেঙ্কারি বা বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল তাহলে তো গোটা ক্যাবিনেটকে রেজিগনেশন দিতে হতো, মনমোহন সিংকেও দিতে হতো, হতে পারে নাই কখনো। সো আমরা বোধহয় ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ ক্যাবিনেটের বেসিক রুলসগুলোকে ভুলে গিয়ে আলোচনা করছিলাম। বাট থ্যাঙ্কফুলি চন্দ্রচূড় আর নেতৃত্বে, মাননীয় বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে আজকে যে রায়, সেটা কিছু পরিষ্কার দিক আছে। দেখুন, যে অযোগ্য তাকে তো শাস্তি পেতে, যে অযোগ্য তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু যে যোগ্য সে কেন মানে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াবে? সংবিধানে রয়েছে একজন মানে কোনোভাবে নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়। আমার মনে হয় যে জাস্টিনিয়ান যখন প্রথম রোমান কোড অফ জাস্টিসকে লিপিবদ্ধ করছিলেন, রোমানে যে কথাটা লিখেছিলেন সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজনও নির্দোষ যেন শাস্তি না পায়। আজকে ফাইনালি সুপ্রিম কোর্ট সেইটা বলেছে। চন্দন রায়চৌধুরী, কংগ্রেসের আজকের ঘটনার পর কংগ্রেসের স্ট্যান্ড কি? বিশ্বদা, একটা কথা থেকে আমি শুরু করতে পারি, যেটা আজকে আমি বারবার যে প্রসঙ্গটা আমরা বলি, এটা তো অবশ্যই যে সত্য তো সত্যই থাকবে। ইনফ্যাক্ট যারা যোগ্য তাদের যোগ্যতার মর্যাদা তারা পাক, এটা সব রাজনৈতিক দল চাইবে, সাধারণ মানুষ চাইবে। কিন্তু একটা এক্সোডাস দুর্নীতি যে প্রসঙ্গটা সামনে আসছে, এই এত বড় প্রশ্নটা কেন? অর্থাৎ যে জাস্টিস সিস্টেম কলকাতায়, যে জাস্টিস সিস্টেম দিল্লি, এই দুটোর মধ্যে একটা তারতম্য দিক হলো যে জাস্টিস স্থগিত করলেন, কলকাতার নির্দেশ এরা স্থগিত করলেন এবং আপাতত 16 তারিখ জুলাই মাস পর্যন্ত এরা এই স্থগিতাদেশের মধ্যে থাকবেন। কিন্তু প্রশ্নটা যে এতে কোনো অবস্থাতেই প্রমাণিত হয় না যে দুর্নীতির ব্যাপকতা যেটা তৈরি হয়েছে পশ্চিমবাংলায় এই নিয়োগের ক্ষেত্রে, এবং অবস্থানগতভাবে একটা প্রাতিষ্ঠানিকভাবে এসএসসির মতো অর্গানাইজেশন যে কালিবালিপ্ত হয়েছে তাদের অবস্থান থেকে বারবার প্রমাণিত হয়েছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অযোগ্য প্রার্থীকে বার করুন, এবং খুব স্বাভাবিক অর্থে যে ব্যাপক রকম 16 থেকে আজ পর্যন্ত প্রায় 8 বছর শিক্ষক, যার যেসব অযোগ্য শিক্ষকরা একটা প্রজন্মকে নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা না হবে, এটা তো একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো সামনে আছে। অর্থাৎ আমি জাস্টিস সিস্টেমের উল্টো দিকটাকেও আমাকে দেখতে হবে, যে সমাজের যে আধারে সমাজের যে অ্যাপ্লিকেশনগুলো করার, অর্থাৎ মোরাল সিস্টেমকে অ্যাপ্লিকেশন আমরা যেটা করি, তাতে ব্যাহত হয়েছে। সুতরাং আমরা বারবার এটা বলবো যে এই অবশ্যই যোগ্যরা তাদের পদ ফিরে পান, কিন্তু বুঝতে হবে অবশ্যই যে আজকে এখানে শেষ করছি বিশ্বদা, আজকে যে অবস্থার মধ্যে পড়লো অন্তত পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, তার যে ব্যাপক কোয়েশ্চেনটা উঠলো, সেই কোয়েশ্চেন কিন্তু আনসারেবল বাই স্টেট গভর্নমেন্ট। সায়নদীপ, আজকের যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ বা নির্দেশ, তাতে আপনারা কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন নাকি? আমরা অস্বস্তিতে পড়লাম কিনা আমি জানি না। যোগ্য চাকরি প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে কিছু চোরেরা স্বস্তি পেল আপাতত, তবে জেলের ভাত খেতেই হবে, এটার কোনো অন্যতা হওয়ার সুযোগ নেই। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে এটা সিস্টেমেটিক ফল্ট এবং এটা একটা প্রসিডিউরাল স্টে, ইন্টারিম অর্ডার। আমার কথা হলো যে আমরা প্রথম থেকেই বলছি তিনটে কথা। 2016 সাল থেকে এই টানাপোড়েনটা চলছে। যারা চাকরি বিক্রি করেছে তাদের ঘাড় ধরে জেলে পাঠাও, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরিতে বহাল থাকুক, আর অযোগ্যরা যারা এই টাকা দিয়ে চাকরি পেতে বাধ্য হয়েছে তারা এই যাদেরকে টাকা দিয়েছে তাদের নাম প্রকাশ করুক, কিভাবে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। একদম। আমি এই জায়গাটা দুটো পয়েন্ট, আর যে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না,
তৃণমূলে নয় চোর আর ভদ্রলোক বাছাই করা যায় না, কিন্তু এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে কি অসুবিধা? সুপ্রিম কোর্ট অব্দি যেতে হতো না। হাইকোর্টই বলেছিল যে আপনারা স্বচ্ছদের তালিকা প্রকাশ করুন, তখন বলেছিল যে আমাদের কাছে কোনো ডেটা নেই, আমরা কি করে তালিকা দেব। এমনকি হাইকোর্ট প্রত্যেক চাকরি প্রার্থীকে নোটিশ দিয়ে এটা বলেছিল যে এই ব্যাপারটা কিন্তু বিচারাধীন বিষয়, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা কোর্টে এসে জানাতে পারেন। তখন যোগ্য প্রার্থীদের প্রোটেকশন দেওয়ার সুযোগ ছিল এসএসসির, সেটা না করে মমতা ব্যানার্জির নির্দেশে যারা চাকরি বিক্রি করলো তাদের প্রতি কমিটমেন্ট দেখাতে গিয়ে এই যোগ্য চাকরি প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিল। যোগ্যরা চাকরি পাবে, চোরেরা জেলে যাবে। শান্তী, আমার কাছে একটাই প্রশ্ন আছে। বিকাশ ভট্টাচার্য আপনাদের দলের সাংসদ, লয়ার, ফিরদৌস তামিম প্রত্যেকেই তো বলছেন যে ওটা প্যানেলটাই বাতিল করা উচিত, কারণ প্যানেলটাই তো কিন্তু সেখানে তো যোগ্য অযোগ্য, আজকে তো এসএসসি বলেছে 19,000 যোগ্য। আজকে এফিডেভিট দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট বলেছে যদি এসএসসি তাদের নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে যারা যোগ্য সেই তালিকা দিতে পারে আমাদের কোনো আপত্তি নেই, সেই তালিকা অনুযায়ী তারা চাকরি পাক। কিন্তু এই যে এই 2016 সাল থেকে 2024 আরও এটা লিঙ্গার হলে শুভেন্দু অধিকারীর মতন লোকেরাও যেমন তারা স্বস্তিতে থাকবে, আবার তৃণমূলের নেতারাও যারা চুরি করেছে তারা আরও গোটা ব্যাপারটাকে ট্যাম্পার করার সুযোগ পাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এটার বিরোধিতা করেছিল। অভ্র সেন, বিজেপির পক্ষে অভ্র সেন, আজকের এই নির্দেশের পর তৃণমূলের বক্তব্য সত্যের জয়। তৃণমূল কেন এত লাফাচ্ছে সত্যি কথা বলছি আমি বুঝতে পারছি না। এটা একটা ইন্টারিম অর্ডার এসছে এবং একটা জিনিস বুঝতে হবে, মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে এটা সিস্টেম্যাটিক ফ্রড। এরপরে তো আমাদের রাজ্যের ক্যাবিনেটের মুখ লোকানো উচিত ছিল। তো যাই হোক, ঠিক আছে, নির্লজ্জ তৃণমূল কংগ্রেস তারপর রাস্তায় লাফালাফি করছে। এটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের ক্যাবিনেট কিন্তু বিষয়টাতে ইনভলভ ছিল, কারণ যেই ইন্টারিম স্টেটা ছিল যে সিবিআই কোনো ইনভেস্টিগেশন করবে না, সেই ইন্টারিম স্টে কিন্তু নেই। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে সিবিআই যেরকম ইনভেস্টিগেশন করছিল ওই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করার কারণে সেই ইনভেস্টিগেশন কিন্তু চলবে। আরেকটা কথা বলি যে আজকে শুনানি কিন্তু শেষ হয়নি। ইনফ্যাক্ট সিবিআইয়ের যে কাউন্সিল রয়েছেন উনি কিন্তু নিজের পুরো বক্তব্য রাখারও সুযোগটা পাননি, সময় শেষ হয়ে গেছিল কোর্টের। তাই কেউ যদি মনে করে যে বিশাল কিছু একটা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে, সেটা ভুল। বিষয়টা হচ্ছে যে দেখুন, আজকে আমাদের কাছে পরিষ্কার প্রায় 7,000 লোকজন নিয়ম বহির্ভূতভাবে, যদি ভদ্র ভাষায় বলি, আর যদি তৃণমূল যেই ভাষায় বোঝে সেই ভাষায় বোঝে, যদি বলি জালিয়াতি করে চাকরি পেয়েছিল। তারা চাকরিগুলো কিনেছিল, কারণ খোলা বাজারে আলু পটল ঝিঙের মতো তৃণমূল চাকরি বিক্রি করেছিল। এইবার আপনি যদি দেখেন, আমরা তো জানতে পারছি যে 10 লক্ষ 15 লক্ষ এরকম টাকায় এক একটা চাকরি বিক্রি হয়েছে। আপনি যদি অঙ্ক কষে দেখেন দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন এই দুর্নীতি কিন্তু প্রায় 1000 কোটি টাকার উপরে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে তো মাত্র 50 কোটি টাকা পাওয়া গেছিল। বাকি টাকাটা গেল কোথায়? ওটা কি তৃণমূলের পার্টি ফান্ডে গেছে নাকি অন্য কোথাও গেছে? এটা খুঁজে বার করাও দরকার। আর আরেকটা জিনিস বলি যে এসএসসি বিষয়ে একটু সময় নিচ্ছি। এসএসসি কিন্তু আজকে খালি বলেছে যে 19,000 সঠিক চাকরি প্রাপক, কিন্তু এসএসসির যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে কারা কারা চাকরিটা কিনেছে এবং কারা কারা সঠিকভাবে চাকরিটা পেয়েছে, সেই লিস্ট কিন্তু এসএসসি দিতে পারেনি। এবং যখন এসএসসি এই লিস্ট দেবে যারা টাকা দিয়ে চাকরিগুলো কিনেছে, তারা তো এই তৃণমূল নেতার বাড়িতে যাবে টাকা ফেরত নিতে, নয়তো পরিষ্কার ধরে গাছে আটকে পেটাতে। তৃণমূলের বক্তব্য শুনবো অরূপ চক্রবর্তী। বিশুদা, এখানে ওপর অনেক ভাষা কথা শুনলাম। আমি কোট আনকোট লাইভ ল যেটা দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বক্তব্যটা আমি আমরা জানি, ওটা জানি। হ্যাঁ। তৃণমূলের বক্তব্য না, আমি তৃণমূলের বক্তব্য পরিষ্কার। একদল কাক, চিল, শকুন পাঁচিলের ওপর বসেছিল ভাগাড়ে লাশ খুঁজবে বলে। 25,753 পরিবারের চোখের জলে পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে বলে। আজকে সেই কাক, চিল, শকুনের পরিণতি চোখের জলে তাদের ভাসতে হচ্ছে। বাংলার বুকে যারা বলেছিল, সবচেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে শুনতাম দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আজকে বুঝলাম দ্বন্দ্বমূলক ধান্দাবাদটা কি জিনিস। একদিকে সূর্যকান্ত মিশ্র বলছেন যে আমরা এবিটিএকে বলবো যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য আমরা সর্বশক্তি দিয়ে আইনি সহায়তা দেব। সায়নদীপ আমার বন্ধু প্রতিম, ওর সংগঠন ডিওয়াইএফআই রাস্তায় নেমে মিছিল করলো যে যোগ্য যারা তাদেরকে আমরা সহায়তা দেব।
আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে শুনানি করতে গেছিলেন, 1 মিনিটও বলতে পারেনি, চিফ জাস্টিস থামিয়ে দিয়ে বলেছেন এটা পলিটিক্যাল নিজের ওরিয়েন্টেশন দেখানোর জায়গা, মানে একদম কোট আনকোট এভাবেই ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে কার্যত। শুধু তাই নয়, আজকে খুব পরিষ্কার এবং দর্থহীন ভাষায় আজকে আমরা বলতে চাই যে একদিকে একটা সেকশন ওয়েট করেছিল পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োবে বলে, বিশ্বত এটা পরিষ্কার ল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে 99 জন মানুষও যদি অপরাধী হন তারাও রেহাই পেতে পারে। আপনারা পেলেন বলছেন? আমার পলিটিক্যাল বেনিফিট দরকার নেই, আমাদের 25,753টা পরিবার তারা যাতে চোখের জল না ফেলে সেটা তৃণমূল কংগ্রেস এনশিওর করেছে, সেটা মমতা ব্যানার্জি এনশিওর করেছে। আমরা এসএসসি নিয়ে আলোচনায় আসবো, আর পরের পর্বে আসবো এসএসসি নিয়ে আলোচনায়। আমার সঙ্গে মালদা উত্তরের 2 প্রার্থী খগেন মুর্মু এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন। আমরা তাদের কাছে যাব একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আজকে এসএসসি নিয়ে, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে। এবারে আসছি ভোট। আজ যে রাজ্যে 4টি আসনে ভোট হয়ে গেল, তার মধ্যে প্রথমেই আমরা চলে যাচ্ছি মালদা উত্তরে। এই মুহূর্তে মালদা উত্তর থেকে রয়েছেন 2 যুযুধান প্রার্থী, বিজেপির খগেন মুর্মু এবং তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনবাবু, আপনার প্রথম ভোট। খগেনবাবু নমস্কার, প্রসূনবাবু নমস্কার। প্রসূনবাবু, আপনার জীবনের প্রথম ভোট, কি বুঝলেন, কতটা কনফিডেন্ট আপনি? সকাল থেকে দেখছি যে মানুষের চোখের ভাষা বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এখানে জিতছে। মানুষের উচ্ছ্বাস, মানুষের আশীর্বাদ পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে। উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মানে আমি লক্ষাধিক ভোটে জিতবো, মিলিয়ে নেবেন। খগেনবাবু, উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দাবি লক্ষাধিক ভোটে জিতবে, আপনার বক্তব্য? অঙ্কই জানেন না। উত্তর মালদাকে তো মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা উনি চেনেনই না। উনি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষকেও চেনেন না। মালদা উত্তর লোকসভা কেন্দ্রর যে এখানকার যে পরিবেশ সেটাও উনি জানেন না। সুতরাং উনি এটা হাওয়া থেকে বলে দিচ্ছেন, ওনার কোনো অঙ্ক মানে এটাতে কোনটা মিলবে না। উনি কোন অঙ্কে বলছেন লক্ষাধিক ভোটে জিতবেন, সেটা হচ্ছে যে তার যে শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে প্রমাণিত হবে তিনি এখন হচ্ছে যে লড়াই করছেন, উনি সেকেন্ড হবেন না থার্ড হবেন, এখন এই জায়গাতে আছেন। প্রসূনবাবু কোন অঙ্কে বলছেন? খগেনবাবু বলছেন আপনি সেকেন্ড হবেন বা থার্ড হবেন, তারই লড়াই। কোন অঙ্কে আপনি বলছেন আপনি জিতবেন? উনি একটা অঙ্ক উনি অঙ্কে খুব ভালো আমি জানি, কারণ উনি 5 বছরে 25 কোটি টাকা হাফিস করে দিয়েছেন। সুতরাং অঙ্কটা উনি বোঝেন, সেটা সবাই উত্তর মালদার মানুষ জানে। আর উত্তর মালদা ওনার থেকে, পুরো মালদাই ওনার থেকে বেশি চিনি। উনি আর মালদায় চিনলেন কবে? এখানে সাংসদ হওয়ার পরে চলে গেলেন দিল্লিতে। 2019-এ সাংসদ হলেন, 20 সালে করোনার সময় পালিয়ে গিয়ে দিল্লিতে বসে থাকলেন এমসের ছত্রছায়ায়। তখন কাজটা তো আমি করেছি। মালদা চিনিয়ে দেবো ওনাকে। উত্তর মালদা করেন তো? উত্তর মালদা পুরো মালদার মাত্রায় বেটার চিনি। এই মালদার মাটিতে আমি বহু বছর চাকরি করেছি, শুধু নয় থিয়েটার করেছি। থিয়েটার বোঝেন না অবশ্য, বলে লাভ নেই, অপাত্রে জ্ঞান নেই, দেখেনও নি বোধ একটা থিয়েটার জীবনে। বই পড়ে দিই মালদা নিয়ে। পরের যে বইটা লিখছি ওনার বাড়ির কাছ থেকে লেখা, জগজীবনপুরের উপরে। বইটার নাম হচ্ছে পেডং রহস্য। ওটা পড়ে দেবো ওনাকে, যদিও পড়তে পারবেন না, অন্য কথা। অঙ্ক ভাব বুঝে যাবেন কিছুক্ষণ পরে। আজকে স্বাস্থ্যের অভিযোগ করেছেন 450 ওয়ারি লিস্ট দিয়েছিলেন। এত ওয়ারিড ছিলেন, খবর নিন না প্রশাসনের কাছ থেকে। ওনার আশঙ্কার তালিকায় 400-র বেশি বুথ ছিল, যার মধ্যে গতবারে ওনার জেতা গাজলের বুথ ছিল। এত কিসের ওয়ারি, এত কিসের ভয়? এত যখন চেনা, এত অঙ্ক বোঝেন, ওসব রাখুন, হাওয়া হয়ে যাবেন 4 তারিখে। খগেনবাবু 2019-এ 84,000 ভোটে আপনি জিতেছিলেন, কিন্তু 21-এর অঙ্ক বলছে 2,75,000 ভোটে এগিয়ে তৃণমূল, এবং প্রসূনবাবু কনফিডেন্ট, আপনার বক্তব্য? প্রসূনবাবু হচ্ছে যে 2021 এবং 2023 যে পঞ্চায়েতের ভোট এবং বিধানসভার ভোট, এই ভোট দুটো এটা ভোট করেনি, প্রহসন করেছে, লুট করেছে।
আপনারা তো জানেন পঞ্চায়েত ভোটে হচ্ছে ব্যালট পেপারটাও চিবিয়ে খেয়েছেন, আর সমস্ত ওই আমাদের ব্যালট বাক্স সমস্ত চুরি করেছেন। আর উনি তো এখানে ছিলেন যখন এসপি, উনি মাননীয় এখানকার যে এসপি সাহেব ছিলেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি ওই সময় তো কতজনকে কাঁদিয়েছেন, কতজনের চোখের জল ফেলেছেন, আর কতজনের সর্বনাশ করেছেন, তার প্রতিশোধ তো মানুষ নেবেন। সেটা উনি সে সময়ের অপেক্ষা বুঝতে পারবেন। যে উনি এখানে বলছেন 25 কোটি টাকা, ওকে জিজ্ঞেস করুন উনি 25 কোটি টাকা যদি এখানে হাফিজ করার কথা বলে থাকেন, তাহলে টাকাটা কোথায় থাকে উনি জানেন কি? উনি শুধু আইপিএস হয়েছেন তো, উনি কি জানেন যে এমপিলারের টাকা কোথায় থাকে, কার কাছে থাকে, কে কাস্টোডিয়ান, হু ইজ দ্য কাস্টোডিয়ান? ও জানে কি? ওকে জিজ্ঞেস করুন যে টাকাটা থাকে কার কাছে, উনি উত্তর দিন। টাকাটা কোনো এমপির কাছে থাকে না। আর 25 কোটি টাকা কি এখানে অ্যালটমেন্ট হয়েছে? উনি 25 কোটি টাকার অ্যালটমেন্ট আমাকে দেখাতে পারবেন? উনি যে বলেন 25 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে এখানে, এই সমস্ত অবান্তর অবাস্তব কথা বলে বলে তৃণমূল কংগ্রেস, ওই জন্য আপনি তৃণমূল কংগ্রেসে গেছেন চাকরি ছেড়ে মশাই। আজকে চাকরি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছেন, আরও কত বেশি ওখান থেকে মানুষকে লুট করা যায়। খগেনবাবু আমি আপনাকে একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। 2019-এর নির্বাচনে আপনার বিরুদ্ধে দুজন প্রার্থী ছিল, একজন ছিলেন মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেসের, আর একজন ছিল ঈশা খান চৌধুরী কংগ্রেসের, এবং দুজনেই গণি পরিবারের লোক, এবং একটা বিরাট ভোট কাটাকাটি হয়েছিল। তৃণমূলের বক্তব্য এই ভোট কাটাকাটির অঙ্কে আপনি জিতেছিলেন। আপনার লড়াই এবার কতখানি কঠিন? ভোট কাটাকাটির কোনো প্রশ্ন নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি হচ্ছেন যে মানুষের সেবায় বিশ্বাসী, এবং একমাত্র দল ভারতীয় জনতা পার্টি। এই দল হচ্ছে আমাদের রাষ্ট্রবাদী দল। আমরা এই নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে রাষ্ট্র গঠনের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে রাষ্ট্রের যে বিকাশের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে দেশের 140 কোটি মানুষের বিকাশের জন্য নির্বাচন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেই দিয়েছেন যে আমাদের 140 কোটি মানুষ হচ্ছে আমার পরিবার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পরিবার, এবং এই 140 কোটি মানুষকে সেবা করাই হচ্ছে আমাদের কাজ। আমরা যত জনপ্রতিনিধি আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের প্রত্যেকের কাজই হচ্ছে জনসেবা করা, আর তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে মানুষকে লুট করা। প্রসূনবাবু সংক্ষিপ্ত উত্তর, প্রসূনবাবু সংক্ষিপ্ত উত্তর দেবেন। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে উনি প্রথম কথা হচ্ছে ওনার মেমোরিটা একটুখানি ব্রেনোলিয়া খেতে বলুন, মাথাটা ঠিক নেই। 2018 সালে আমি এই জেলার এসপি ছিলাম না খগেনবাবু, আমি ওখানে দক্ষিণ দিনাজপুরে ছিলাম। আপনারা জেলার পার্থক্য ভুলে গেছেন, এটা মালদা। 2021 সালে যখন কথা বলছেন তখন আমি এখানে দায়িত্বে ছিলাম না। সুতরাং বরাবরই ভুলভাল বকেন, এটা কিছু নয়, আশ্চর্যের কিছু না। আপনি সঠিক বললে আমার আশ্চর্য লাগে। তথ্য ফথ্য নিয়ে বসুন মশাই, কি করছেন? জানেন না যেটা নিয়ে কথা বলেন কেন? আর আপনার এমপি আরের টাকা, আর সেটা তো গোটা দুনিয়া জানে যে আপনার 5 বছরে যে কিছু 88টা গ্রাম পঞ্চায়েত, আমি তো প্রতিদিন বলেছি, একজনের সাহস হয়েছে নাকি যে একটা শ্বেতপত্র দেখানো যে এখানে কাজ করেছেন? অনেক কাজ করার চেষ্টা করেছেন। নম্বর হচ্ছে যে আমি তো চাকরি ছেড়ে তৃণমূল করতে এসেছি, আর আপনি তো গ্রাম ছেড়ে রামে এসছেন। আগে তো দাঁড়ান, উনি বলেছেন না, আমাকে বলতে দিন। উনি তো গ্রাম থেকে রামে এসছেন, আগে তো গাছতলায় বসে দেওতলাতে বসে আগে রামকে গালাগালি করতো, দুর্গাপুজোর সময় সারুদের চ্যালেঞ্জ বেচতো, এখন বিরাট রাম ভক্ত হয়েছে। অনেক ধন্যবাদ প্রসূনবাবু, অনেক ধন্যবাদ খগেনবাবু, দুজনকেই ধন্যবাদ। ভোট আপাতত শেষ হয়ে গেছে, আপাতত 4 তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 4 তারিখ কি হবে তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। একবার দেখে নেব মালদা উত্তরের পুরো চিত্রটা, ভোটের চিত্রটা। 2019-এর লোকসভা নির্বাচনে হরিপুরে গিয়েছিল বিজেপি, গাজলে বিজেপি, চাঁচলে বিজেপি, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস, মালতীপুরে কংগ্রেস, রতুয়ায় তৃণমূল কংগ্রেস এবং মালদায় বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনে হরিপুরে বিজেপি জিতেছিল, গাজলে বিজেপি জিতেছিল, আর চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া তৃণমূলের দখলে গিয়েছিল, মালদায় জিতেছিল বিজেপি, অর্থাৎ 4-3।
19 আর 21 যদি আমরা দেখি, 19-এর ফল 84,000 ভোটে জিতেছিল বিজেপি, আর 21-এ 2,75,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে ফ্যাক্টর সংখ্যালঘু ভোট 42% সংখ্যালঘু ভোট রয়েছে মালদা উত্তর কেন্দ্রে। ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট, এবং কতটা ভোট কংগ্রেস প্রার্থী পান তার উপর অনেকটাই নির্ভর করছে। আমরা চলে যাব মালদা দক্ষিণে। এই মুহূর্তে মালদা দক্ষিণে আমার সঙ্গে রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং ঈশা খান চৌধুরী। শ্রীরূপাদি, স্বাগত নিউজ 18 বাংলায়। ঈশা, আপনাকেও নিউজ 18 বাংলায় স্বাগত। শ্রীরূপাদি, আপনার কাছে আমার প্রশ্ন, এবারে ভোটে আপনার কি মনে হচ্ছে মালদা দক্ষিণ কেন্দ্রে? সারাদিন তো ছুটে বেড়ালেন। আমার মালদা দক্ষিণ কেন্দ্র, আমরা 2019 সালে ভালো ফল করেছিলাম, আমরা জিততে পারিনি, খুব সামান্য ভোটে হেরে গিয়েছিলাম। এবারে আমি আশা করছি যে আমাদের পরিশ্রমের ফল মানুষের আশীর্বাদের মধ্যে দিয়ে আমি পাবো। ঈশা, কি বলবেন? হ্যাঁ, 2019 বিজেপি খুব কাছে এসছে কংগ্রেসের ভোটের কাছে, কিন্তু এটা 2024-এ আমাদের ভোটটা আরও মজবুত হয়ে গেছে, এবং এবার বিজেপিকে রুখাবার জন্য মালদার মানুষরা বাই অ্যান্ড লার্জ ঠিক করেছেন যে ওরা রাহুল গান্ধী এবং আমাদের অ্যালায়েন্স যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সকে সহযোগিতা করবে। ঈশা, 2019-এ আপনার বাবা মাত্র 8,222 ভোটে জয়ী হয়েছিলেন, আর 21-এর অঙ্ক যদি আমরা দেখি তাহলে 2,70,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভোট কাটাকাটিতে বিজেপি জিতে পারবেন না তো? না, এখানে বিষয় হচ্ছে অনেক জিনিস, অনেক ফ্যাক্টর ছিল। আপনি 2021 সালের কথা বলছেন, তো সে সময় মানুষের প্রচণ্ড প্যানিক সৃষ্টি ছিল এনআরসি সিএ নিয়ে। তো ওই প্যানিক সৃষ্টি আর নেই, কারণ যখনই মানুষদের চোখ খুলে গেছে, মানুষরা বুঝতে পেরে যখনই ইলেকশন আসবে বিজেপি আর টিএমসি এনআরসি সিএ কথা শুরু হবে, ইলেকশন বন্ধ হয়ে গেল আর সিএ এনআরসি কোনো গল্প নেই। সেই পঞ্চায়েতেও তাই হয়েছে, সে এখনও তাই হচ্ছে। তো মানুষ খুব অ্যাওয়্যার হয়ে গেছে, মানুষরা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ওদের ভোট ব্যবহার হচ্ছে। তো তার জন্য ওরা এই ওই ভয়ে, যেমন টিএমসি এর জন্য ভোট দিয়েছেন 2021 সালে, এবার এটা হবে না। এটা আমি অনেক ঘুরেছি প্রচারের সময়, আর এই মানুষ আমাকে খোলাখুলি বলছে সিএ এনআরসি ইজ নট আ ফ্যাক্টর, ভয় প্যানিক সৃষ্টি আর নেই। আর 2 নম্বর হচ্ছে বিজেপি আটকাবার জন্য মানুষরা বুঝতে পেরেছে যে একটা ন্যাশনাল অ্যালায়েন্স দরকার, আর সেটা এখানকার রাজ্য সরকার আটকাতে পারবে না। একটা একা সরকার, একটা আঞ্চলিক দল, সে দলটা একা আটকাতে পারবে না, লাগবে একটা ন্যাশনাল দল, একটা ইন্ডিয়া অ্যালায়েন্স, একটা ন্যাশনাল অ্যালায়েন্স বিজেপিকে রুখাবার জন্য। এইগুলো কারণের জন্য মানুষদের ভোট মানে এক জায়গায় হয়ে গেছে বিজেপিকে রুখাবার জন্য। শ্রীরূপাদি, ঈশার বক্তব্য যে এনআরসি এবং সিএ এর ভয় 2019-এর সময় ছিল, সেই ভয়টা মানুষের মধ্যে এবারে নেই। দেখুন, সিএএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন, সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার বিষয় নয়। আমাদের মালদা জেলায় সকলেই সেটা বুঝেছেন। এনআরসি নিয়েও কোনো বিতর্ক নেই। আমি মনে করি যে ঈশাদা যেটা বলেছেন ঠিকই বলেছেন। মানুষ যেটা চাইছেন এই মুহূর্তে সেটা হলো যে এই যে দুর্নীতি পরায়ণ পার্টি যারা আমাদের রাজ্যে শাসক দলের ভূমিকা নিচ্ছেন,
শুধু দুর্নীতি নয়, দুর্নীতির সাথে সাথে হিংসা, অশান্তি, মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে। এবং শুধু সর্বভারতীয় দল নয়, বিশ্বের সবচাইতে বড় দল হিসাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিগত 10 বছর কাজকর্ম হয়েছে সারা দেশ জুড়ে, তাতে আমাদের মানে সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান তিনি দিয়েছেন, তাতে বিজেপির গ্রহণযোগ্যতা পশ্চিমবাংলায় অনেকটাই বেড়েছে। এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে আমরা প্রচুর সময় ব্যয় করে, পরিশ্রম করে এই মাটিতে উন্নয়ন কিভাবে করা যায় সেই নিয়ে মানুষের সঙ্গে, সাধারণ নাগরিকদের সঙ্গে সবসময় আমরা বার্তা করেছি। তাই আমি মনে করি যে সিএ, এনআরসি এগুলো বিষয় নয়। মানুষ চাইছেন রুটি কাপড়া আর মকান, সেটা নিয়ে যেন দুর্নীতি না হয়। সাধারণ মানুষ দুবেলা রুটি খাবেন, দুবেলা ভাত খাবেন, তাই নিয়ে যেন দুর্নীতি না হয়। শ্রীরূপা, আপনাকে একটা কথা, শ্রীপতি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যে মালদা দক্ষিণের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে শুধুমাত্র একটি কেন্দ্রে 2021-এর নির্বাচনে বিজেপি জিতেছিল, ইংলিশ বাজার, আপনি জিতেছিলেন। কিন্তু বাদবাকি 6টা কেন্দ্রে বিপুল ভোটে মানে পিছিয়েছিলেন তৃণমূলের থেকে। এই জায়গায় দাঁড়িয়ে ভোট কাটাকাটির ওপর আপনি ভরসা করছেন? আমরা বিপুল ভোটে পিছিয়েছিলাম এটা বলা যায় না। আমাদের একটি কেন্দ্রে আমাদের বিধায়ক ছিল মাননীয় স্বাধীন কুমার সরকার, আমাদের 3 জনের মধ্যে একজন বিধায়ক হয়েছিলেন, তিনি মাত্র 1600 ভোটে হেরে যান। এবং আমাদের প্রত্যেকটি জায়গাতেই আমরা সেকেন্ড পজিশনে ছিলাম, ভালো পজিশনে ছিলাম। তো আমার মনে হয়েছে যে 21-এর নির্বাচনের চিত্র একদমই আলাদা ছিল, আর এই 24-এর নির্বাচনের চিত্র একদমই আলাদা। এবং টু সাম এক্সটেন্ট আমি ইশাদার সঙ্গে এগ্রি করছি যে যে ইস্যুগুলো নিয়ে মানুষ এগোচ্ছেন, সেই ইস্যুগুলো থেকে শাসক দল ক্রমাগতই সরে যাচ্ছেন। তাই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে, কনফিউশন আছে। মানুষ চাইছেন যে নতুন করে আবার নতুন মালদা গড়া বা নতুন বাংলা গড়ার দায়িত্ব যারা নিতে পারেন তাদেরকে জেতাবেন। এটা আমি কঠোর পরিশ্রমের জায়গা থেকে বলছি। আর দ্বিতীয় কথা, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমরা বারবার প্রশিক্ষণ পেয়েছি এবং আমাদের কাছে ব্যক্তিকেন্দ্রিক লড়াই বা পরিবার কেন্দ্রিক লড়াই এগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে নেই। আমরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে কখনোই আমার জয় হবে না লস হবে এটা কিন্তু আমরা ভাবি না। আমরা যেটা ভাবি সেটা হচ্ছে লড়াইটা একটা বিচারধারাকে প্রতিষ্ঠা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। 2 ন্যাশনাল পার্টির লড়াই হচ্ছে, কংগ্রেস এবং বিজেপির লড়াই হচ্ছে মালদা দক্ষিণে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঈশা এবং শ্রীরূপাদি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমি নিয়ে গিয়েছিলাম আপনাদের কাছে ইলেকশন কভারের সময়, দেখে এসেছি। আপনাদের দুজনেরই শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার দেখে নেব মালদা দক্ষিণের রেজাল্ট 2019 সালে কী ছিল। 2019 মানিকচক বিজেপি এগিয়েছিল, ইংলিশ বাজার বিজেপি এগিয়েছিল, মোথাবাড়ি কংগ্রেসে গিয়েছিল, সুজাপুর কংগ্রেসে গিয়েছিল, বৈষ্ণবনগর এগিয়েছিল বিজেপি, ফারাক্কা এবং শামশেরগঞ্জে এগিয়েছিল কংগ্রেস। চিত্রটা পাল্টে যায় 2021-এ এসে। 2021-এ মানিকচকে তৃণমূল জয়ী, ইংলিশ বাজারে বিজেপি জয়ী, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামশেরগঞ্জ সমস্ত জায়গাতেই তৃণমূল জয়ী হয়েছিল। একবার দেখে নেব যে মালদা দক্ষিণে 19-এর ফল 8222 ভোটে কংগ্রেস জিতেছিল এবং 21-এর অঙ্ক 2,70,000 ভোটে তৃণমূল এগিয়ে গেছে। ভোট ফ্যাক্টর কি মালদা দক্ষিণের? মালদা দক্ষিণের ভোট ফ্যাক্টর হচ্ছে মাইনরিটি ভোট, গনি ম্যাজিক, ফারাক্কা এবং শামশেরগঞ্জ, যেটা মালদা দক্ষিণের মধ্যে থাকলেও আসলে মুর্শিদাবাদের জায়গায় কংগ্রেসের লিড। মালদা দক্ষিণে মাইনরিটি ভোট 52%। আমরা আলোচনায় আসব এবং টোটাল 8টা আসন, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 8টা আসনে ভোট হয়ে গেছে। অভ্র মালদা, আজকের যে মালদার যে আমি আলোচনা করলাম, মালদা উত্তর ও মালদা দক্ষিণ, একটায় আপনাদের সাংসদ আছেন, বিদায়ী সংসদ, আর একটায় লড়াই আছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। কি বলবেন?
যেখানে আমাদের বিদায়ী সাংসদ আপনারা দেখালেন, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার কথোপকথন, উনি চুইংগাম চেবাচ্ছেন, পা নাচাচ্ছেন, খুব ভালো কথা। ওনার কথাতে এটাও বোঝা গেল উনি বললেন যে আমি তো এখানে কাজ করেছি। উনি কি কাজ করেছেন? উনি তো তৃণমূলের আগে সদস্য ছিলেন না, উনি তো একজন আইপিএস অফিসার ছিলেন। তাহলে উনি কি কাজ করেছেন ওনার কথাতেই পরিষ্কার যে এতদিন উনি দালালি করেছেন। তো একটা জিনিস ডেভেলপমেন্ট ওনার নিশ্চয়ই হয়েছে যে দালালিটা ছেড়ে উনি ডিরেক্ট তৃণমূলের নাম লিখিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, এই ঔদ্ধত্য নিয়ে যখন কেউ মানুষের কাছে যায় না, মানুষ তাকে প্রত্যাখ্যানই করে। আজকে ওনার যা ঔদ্ধত্য উঠে এলো, তার মানে উনি ওই ঔদ্ধত্য নিয়েই চলেন। আপনি গ্যারেন্টি দিয়ে লিখে রাখুন উনি ওখানে হারবেন, বিপুল ভোটে হারবেন। মালদা দক্ষিণ, মালদা দক্ষিণে আমরা কথোপকথন দেখলাম দুই প্রার্থীর। একটা জিনিস ভালো লাগলো আমার বিজেপি প্রতিনিধি হিসাবে, যে দুজনেই পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। এটাই হওয়া উচিত রাজনৈতিক কালচার। আরেকটা জিনিস আমি বলবো যে সত্যিই তো এটা দেশ গড়ার ভোট। এটা কিন্তু কে সর্বভারতীয় দল হবে কোনো রকমের 4টে রাজ্য থেকে কিছু কিছু ভোট পেয়ে সেটার ইলেকশন নয়, দেশের ভবিষ্যতের ইলেকশন। এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে খালি ভারতীয় জনতা পার্টি তথা ইন্ডিয়ার হাতে। অরূপ চক্রবর্তী। আমি প্রথমে মালদা দক্ষিণ নিয়ে বলি বিশ্বদা। মালদা দক্ষিণে যেটা দেখালেন ত্রিরূপাদি এবং আমাদের ঈশা খান চৌধুরী কংগ্রেসের, একটা জিনিস মাথায় রাখবেন, 2019-এ কংগ্রেস জিতেছিল 8,000 ভোটে, এটা ঠিক। 2019-এ শুধু মালদার ইংরেজ বাজারেই একটা কনস্টিটুয়েন্সি কিন্তু প্রায় ডিফারেন্স করে দিয়েছিল, প্রায় 95,000 ভোটের লিড ছিল এই একটা কনস্টিটুয়েন্সিতে। তারপরেও কংগ্রেস গিয়ে মালদা দক্ষিণ জিতেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ইংরেজ বাজারের 95,000-এর লিড বিধানসভায় কমে 20,000 হয়েছে। শ্রীরূপা মিত্র চৌধুরী জিতেছেন, কিন্তু লিডটা 95 থেকে কমে 20 হয়েছে। বাকি 6টা অ্যাসেম্বলি সেগমেন্টে কিন্তু তৃণমূল একটা ম্যাসিভ লিড নিয়ে রয়েছে। তার মধ্যে মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন আজকে রাজ্যের মন্ত্রী। 6টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে লিড, তার মধ্যে সংখ্যালঘু বাঙালি ভোট, সেই ভোট এবং তার সাথে হিন্দু নারীদের ভোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের সুবিধা যে মহিলারা পেয়েছেন, সামগ্রিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীতে মহিলাদের নাম ফার্স্টে, কন্যাশ্রী, রূপশ্রী, সমস্ত সুবিধে, তার রিফ্লেকশন কিন্তু 21-এ পেয়েছি। দ্বিতীয়ত আমি আসছি জাস্ট উত্তরে, একটা সেকেন্ড বলে নিই। মালদা উত্তরে খগেন মুর্মু জিতেছিলেন, কিন্তু মালদা উত্তরে এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে অ্যাসেম্বলি সেগমেন্ট ওরা আছেন। তার মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যাসেম্বলি হচ্ছে হাবিবপুর, যেখানে জুয়েল মুর্মু কিন্তু আসল ফ্যাক্টর। ইতিমধ্যে আপনারা জানেন জুয়েল মুর্মু ভার্সেস খগেন মুর্মুর লড়াই প্রকাশ্যে চলে এসছে। যে লিড ওনারা এক্সপেক্ট করছিলেন হাবিবপুর, তার থেকে বড় কথা গাজলে যার ভরসায় লিড পেয়েছিলেন, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন, তিনি কিন্তু তৃণমূলে এসে তৃণমূলের জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল কংগ্রেসের ওই জেলার মহিলা সভানেত্রী বর্তমানে। তাই স্বাভাবিকভাবেই খেলা উল্টে গেছে, যার জন্য বডি ল্যাঙ্গুয়েজ বুঝে যাচ্ছেন খগেন মুর্মু পরাজিত হয়ে গেছে। কথা হলো যে মালদা উত্তরের দুজন প্রার্থীর মধ্যে যে কথোপকথনের স্ট্যান্ডার্ড দেখলাম, দিলীপ ঘোষের পার্টির যিনি আছেন তার তো ভাষার ওটা হওয়াই স্বাভাবিক। একজন আইপিএস অফিসার যে ভাষায় উদ্ধত্তে কথা বলছিল, আসলে তৃণমূলে গেলে এই সংস্কৃতিটা অ্যাডপ্ট করতে হয়। এবং ওই কথাটা খুব ভয়ঙ্কর যে আমি মালদায় এতদিন ধরে যেভাবে করেছি, মানে এসপিকে দিয়েই তৃণমূল তার রাজনৈতিক কাজ করায়, এটা আজকে প্রমাণিত সত্য। আর এটা মনে রাখতে হবে যে এই ধরনের পুলিশ অফিসাররাই কার্যত আজকে তৃণমূল চালাচ্ছে। দুটো একসাথে আমি বলতে পারি, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, ভোট কাটাকাটি, অন্যান্য অঙ্ক আপনি যাই বলুন, 19 এবং 21-এর যে তীব্র মেরুকরণ, এবং যেটা ঈশা খান খুব স্পষ্টভাবে বলেছেন, এনআরসি, সিএ, হিন্দু মুসলমান, সেখানে তৃণমূল এবং বিজেপি যে তীব্র মেরুকরণের জায়গায় গেছিল, 24,000 হবে। মানুষের অভিজ্ঞতা কিন্তু অনেক বড়। ন্যাড়া বেলতলায় একবার যায়, সুতরাং সেটা কেটে গেছে এবং ওখানে ইন্ডিয়া ব্লক একটা নিয়ন্ত্রণের জায়গায় যাবে, এবং সেই কারণেই কংগ্রেস ওখানে কিন্তু এটা ম্যাসিভ রেজাল্ট করবে। লাস্ট পয়েন্ট, পঞ্চায়েত নির্বাচন কিন্তু আপনি হিসাবের মধ্যে রাখছেন না। 18-র যে পঞ্চায়েতে ওয়াশ আউট হয়ে গেছিল, এইসব বহু জায়গায় পঞ্চায়েতে 34, 35, এমনকি 40% ভোট তৃণমূলের এই লুটের মধ্যেও আমরা পেয়েছি। বিষয়টা একটা জিনিস, ইন্ডিয়া ব্লক কোনটা, মানে কেরালায় ইন্ডিয়া আছে না নেই? আমি শুধু কমিউনিস্ট পার্টির প্রতিনিধির কাছে জানতে চাইবো। ওরূপ এই তথ্য আর একটা অন্য ডাইমেনশন ডিসকাশনের। আমি বিশ্বদা যেটা বলি, প্রথমত আমি বলবো আপনার সরাসরি এক্সপেরিয়েন্স এবং আমরা কথোপকথনগুলো শুনলাম। আমি একটি জায়গাতে একটু স্মরণ করি, মার্চ মাসের 7 তারিখ এক ভদ্রলোক আইপিএস, অরূপকে আবারও বলছি, মার্চ মাসের 7 তারিখ উনি রিজাইন করলেন, 8 তারিখ অ্যাকসেপ্টেড হলো, 9 বাদে 10-এ তাকে ক্যান্ডিডেট করা হলো। আর তিনি প্রকারান্ত এখন বলছেন উনি নাকি ওখানে 5 বছর সার্ভিস দিয়েছেন। প্র্যাকটিক্যালি কার হয়ে সার্ভিস, কোথায় দিয়েছেন? পুলিশ অফিসার হিসেবে। প্রশাসনিক সার্ভিসের কথা এটা বলেছেন। এটা 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 দালালি বুঝেছে।
দালালি। প্রমাণ হয়ে যায় যে রাজনৈতিক ক্ষেত্রে তার পারসেপশন বা তার অবদানটা কি ছিল। আর যে ভাষায় আমরা কথোপকথন শুনলাম, এটা আর যেই হোক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে না ওটা। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলে দিতে পারি, লড়াইটা কিন্তু দুটো মালদাতি, উত্তর এবং দক্ষিণ, কংগ্রেসের সাথে সরাসরি হবে এবং কংগ্রেসের উইনেবিলিটি অনেক বেশি। একদম। এবার আমি যাবো সুমনের কাছে। আমি এবং সুমন দুজনেই মালদায় গেছিলাম, আমি সুমনের মুখ থেকে শুনবো। মালদা দেখ মালদার দুটো আসনেই লড়াইটা ভীষণ পরিষ্কার, এবং সেখানে কে কি বললো টললো এটা ফ্যাক্টর না। সেটা হচ্ছে যে মালদায় মোট যা সংখ্যালঘু ভোট আছে সেটা যদি কোনো একদিকে যায় তাহলে বিজেপির পক্ষে কোনো আসনই জেতা সম্ভব নয়। গতবার খগেন মুর্মু জিতেছিলেন তার একমাত্র কারণ ছিল যে কোতোয়ালি বাড়ির দুজন, অর্থাৎ মৌসুম বেনজির এবং ঈশা, যারা ঘটনাক্রমে ভাই বোনও, তারা আলাদা আলাদা দাঁড়িয়েছিল। যদি দুজনের ভোট এক করা হয় তাহলে সেটা খগেন মুর্মুর চাইতে অন্তত 2.5 লাখ বেশি। মালদা দক্ষিণ, মানে যেটা অ্যাকচুয়ালি বরকত পরিবারের সবচেয়ে বড় ঘাঁটি, যার মধ্যে সুজাপুরও পড়ছে এবং যেখানে শামশেরগঞ্জ এবং ফারাক্কাও আছে, যে শামশেরগঞ্জ এবং ফারাক্কায় কংগ্রেস বড় লিড নেয়। যদিও মইনুল হক কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছেন, কিন্তু তার ভাইপো আসিফ, যাকে যদিও অধীর চৌধুরী জেলা পরিষদে প্রার্থী করেননি, কিন্তু আসিফ ঈশা খানের জন্য শক্তভাবে লড়াই করেছেন। তাহলে পয়েন্টটা কি? তাহলে পয়েন্ট হচ্ছে যে যেটা বিজেপি বিরোধী ভোট সেটা ভাগাভাগি হচ্ছে কি হচ্ছে না। দেখ, তোর আলোচনাতেও বা সকলের আলোচনাতেও যে দক্ষিণে তৃণমূল প্রার্থীকে নিয়ে কেউ আলোচনা করছে না, আবার উত্তরে কংগ্রেসের প্রার্থীকে নিয়ে কেউ আলোচনা করছে না। তাহলে দুজনে যদি দুর্বল হয় তাহলে বিজেপির জন্য বিপদ, আর যদি দুজনে ভোট কাটাকাটি করতে পারে তাহলে বিজেপির জন্য ভাগ্য। কিন্তু যেহেতু তোর আলোচনাতেও নেই এবং কেউ শাহনওয়াজ আলী রায়হান অথবা মোস্তাক মালদা উত্তরে দুর্দান্ত ফলাফল করবে বলছে না, আমি ধরে নিচ্ছি যে কোথাও ভোটটা একজোট করার একটা প্রক্রিয়া আছে। একদম। এই জায়গাতে আসল ফ্যাক্টর হচ্ছে মালদায় যে মাইনরিটি ভোটের একটা বিরাট সংখ্যা রয়েছে, এবং যদি কোনোভাবে ভোট ভাগাভাগি না হয় তাহলে কিন্তু অন্যরকম খেলা হবে। কিন্তু মালদার দক্ষিণে কিছুটা হলেও লড়াই কিন্তু কংগ্রেস এবং সরাসরি বিজেপির মধ্যেই, এবং মালদা উত্তরে আবার লড়াইটা কিন্তু সুমন যেটা বলল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আমরা আসবো মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি খলিলুর রহমানকে, জঙ্গিপুরে পেয়েছি খলিলুর রহমানকে। খলিলুর সাহেবের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, তারপরে ফিরে আসছি মুর্শিদাবাদে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इंपॉर्टेंट। মালদার দুটি কেন্দ্রের শেষের পর মোটামুটিভাবে উত্তরবঙ্গের ভোট শেষ। চলে আসছি মুর্শিদাবাদ জেলার দুটি কেন্দ্রের ভোট হলো আজকে, একটি মুর্শিদাবাদ আর একটা জঙ্গিপুর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জঙ্গিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ খলিলুর রহমান। খলিলুর সাহেব, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। ভোটের যে আজকে যা সারাদিন ধরে ঘটলো, কি মনে হচ্ছে আপনার? খুব ভালো আর কি। প্রার্থী হিসেবে আমরা প্রায় 1.5 মাস ধরে প্রচার করেছি, মানুষের কাছে গেছি। আজকে তার শেষ দিন, অর্থাৎ মানুষ বা ভোটাররা তিনার যে নিজের বিচারের রায়টা আজকে দেবেন আর কি, সেটা ঠিক করেছিলেন। যার জন্য আমি বিভিন্ন বিধানসভায় প্রার্থী হিসেবে গিয়েছি। খুব ভালো মানুষের সাড়া বা মানুষের উৎসাহ দেখতে পেয়েছি, এটা ভালো লাগলো। খলিলুর সাহেব, 2019-এর নির্বাচনে আপনি 2,45,000 ভোটে জিতেছিলেন, অথচ 21-এর অঙ্ক বলছে 3,65,000 ভোটের এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এবার হয়তো আমাদের মার্জিনটা এখন আমি আপনাদের জানাতে পারছি না। সবটাই অনেক কিছু কি হয় যে সময়ের উপরে তা পরিবর্তন হতে থাকে। তো সবটাই আমি জঙ্গিপুর লোকসভাবাসীর ওপরে আমি 11 মার্চে আমি সেদিনকে আমি ছেড়ে দিয়েছিলাম। যেমন আমি 5টি বছর জঙ্গিপুর লোকসভাবাসীর সঙ্গে পরিবারের সদস্যর মতো থেকেছি, তাদের উন্নয়নের জন্য, তাদের সেবার জন্য এবং মানুষের আপদে বিপদে থাকার জন্য।
এবং শেষ বিচারের রায়টাও আমি জঙ্গিপুর লোকসভাবাসীর উপরে ছেড়ে দিয়েছিলাম আর কি। কাজে তার নিরিখে আমরা আজকে যে ভোট হলো আর কি, তো ভোটের যে রায় বা ব্যবধান যে লিডিং সেটা জঙ্গিপুর লোকসভাবাসী ঠিক করবেন। যদিও আমরা 2019-এ যে সমস্ত প্রতিযোগী ছিলেন, এবারে সে প্রতিযোগীর সংখ্যাটা কিন্তু বেশি আর কি। কাজে এরকম একটা আছে, তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে আর কি। খলিলুর সাহেব, বিজেপি না কংগ্রেস সিপিএম জোট, কাকে নিজের প্রতিপক্ষ বলে মনে করছেন? আমি দুটোকে মনে ভাবছি আর কি, যে একটা জোট প্রার্থী এবং বিজেপি প্রার্থী। এটা সবটাই আগামী 4 জুন আমরা সকলেই পেয়ে যাব আর কি। সে তো জানবে, সে তো আমরা জানি 4 জুন পেয়ে যাব, কিন্তু আপনার নিজের কি মনে হয়? আমার নিজের এটা আরো একটু আমাকে জানার আছে, 2-1 দিন পরে আমি সঠিক তথ্যটা তুলে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ খলিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। একবার দেখে নেব 2019-এ জঙ্গিপুর কেন্দ্রের রেজাল্ট কি ছিল। 2019-এর লোকসভা নির্বাচনে সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম প্রত্যেক কটাতেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এবং 2021-এর বিধানসভা নির্বাচনে সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম প্রত্যেকটাতে জিতেছিল তৃণমূল। এর মধ্যে সাগরদিঘিতে সুব্রত সাহার মৃত্যুর পর বাইরন বিশ্বাস উপনির্বাচনে জিতেও পরে তৃণমূলে যোগদান করেছিল। 19-এর ফল 2,45,000 ভোটে তৃণমূল জিতেছিল এবং 21-এ 3,65,000 ভোটের তৃণমূল এগিয়ে রয়েছে। জঙ্গিপুরে মাইনরিটি ভোট, বিড়ি শ্রমিক এবং বাম কংগ্রেস জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রথম দুটি ফ্যাক্টর সব থেকে বড়, বিড়ি শ্রমিক এবং মুসলিম ভোট। এবং মুসলিম ভোট জঙ্গিপুরে 76%। মুর্শিদাবাদের জঙ্গিপুর এমন একটা সিট যেখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুমন, দেখ, আমরা যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে ধানবাদ ঢুকি, তখন যেমন ওপরে লেখা থাকে ওয়েলকাম টু দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তেমনি যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে জঙ্গিপুর ঢুকি তাহলে লেখা থাকা উচিত ওয়েলকাম টু দ্য বিড়ি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এখানে বিড়ি শ্রমিকরাই বড় ফ্যাক্টর। খলিলুর নিজে বড় বিড়ি ব্যবসায়ী। খলিলুর বড় বিড়ি ব্যবসায়ী, কিন্তু আমি দুটো ইতিহাস তার সঙ্গে বলতে চাইবো। এই আসন থেকেই কিন্তু প্রণববাবু 2বার জিতেছিলেন। প্রণব মুখোপাধ্যায়কে অধীর চৌধুরী জিতিয়ে এনেছিলেন এবং তারপর প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর ওনার ছেলেও প্রার্থী হয়েছিল এবং জিতেছিল। কিন্তু সারপ্রাইজিংলি 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখলাম সেখানে অভিজিৎ মুখোপাধ্যায় শুধু হারলেন না খলিলুরের কাছে, অভিজিৎ মুখোপাধ্যায় 3rd হয়ে গেলেন। বিজেপির প্রার্থী, যাকে বিজেপি নর্থ বেঙ্গল থেকে এনে প্রার্থী করেছিল মাফুজা খাতুন, তিনি নাম্বার 2-তে উঠে গেলেন। সো এটা ধরে নেওয়া ভালো যে কংগ্রেস লস্ট ইটস গ্রিপ অন দ্য জঙ্গিপুর। চন্দন, না, অবশ্যই খুব প্রাসঙ্গিক সুমনের কথাটা। তার কারণ হচ্ছে যে এখানে রাজনৈতিক সমীকরণের যে অন্তত দুটো নির্বাচনের প্রশ্নটা আছে, আমরা খুব ভালো করে বুঝতে হবে যে জঙ্গিপুরের ক্যারেক্টার অবশ্যই সত্যি প্রণববাবু জিতেছেন এবং অভিজিৎবাবু ওখান থেকে জিতেছেন, কিন্তু 2019-এর যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে প্রথমত আমাদের জোট ছিল না, এটা কিন্তু একটা ঘটনা। তারপরে 2021-এ অতীব মেরুকরণ, এই দুটোকে সামনে রেখে যদি ক্যালকুলেটিভ মেথড ইউজ করা হয়, আমার মনে হয় এই ক্যালকুলেশনটা বোধহয় 2024-এ মিলবে না। বিড়ি শ্রমিকরাই জঙ্গিপুরের প্রধান একটা ভোটের ফ্যাক্টর একদম। আর সেই খলিলুর রহমান হলো বিড়ির মালিক। এই বিড়ি শ্রমিকরাই খলিলুর রহমানের সবচেয়ে বড় কাঁটা হবে। কারণ আমি নিজেও গেছিলাম, মুর্শিদাবাদের প্রচারে গেছি, পাশে জঙ্গিপুরের প্রচারে গেছি, সেখানে গিয়ে বুঝেছি যে বিড়ি শ্রমিকদের এই টাকা যেভাবে এই বিড়ি মালিকরা মেরে দিচ্ছে, এটা একটা ভয়ঙ্কর ক্ষোভের জায়গা। তারপর খলিলুর রহমানের মতন সাংসদরা পার্লামেন্টের ভেতর গিয়ে একটা শব্দ খরচা করেনি, উল্টে বিজেপি যেগুলো সিদ্ধান্ত নিচ্ছে তাকে সমর্থন করেছে নীরবে। এগুলো মানুষের রিয়াকশন। আর লাস্ট হলো সাগরদিঘি, এখান থেকে একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। অভ্র, এখানে আপনার লড়াইয়ে নেই। প্রথমত আমি একটা কথা বলি যে একটা বিশ্লেষণ করা হচ্ছে যে সংখ্যালঘু ভোট বালকে একদিকে যাবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ধরনের বিশ্লেষণ করাটা উচিত নয়। এটা কখনোই হতে পারে না যে একটা কমিউনিটি দিক বেদিক শূন্য হয়ে আর কিছু না ভেবে একদিকে গিয়ে একবার বোতাম টিপছে, 2বার বোতাম টিপছে, 1000বার বোতাম টিপছে, 10,000 বার বোতাম টিপছে। এভাবে আজকের দিনের রাজনীতি হয় না। আমার যেটা মনে হয় তারা যথেষ্ট কিন্তু অগ্রগতির পথে এগিয়েছে এবং তারা যথেষ্ট ইনফর্মড। তারা 140টার ওপরে সেন্ট্রাল স্কিমসের কিন্তু সুবিধা পেয়েছেন সংখ্যালঘুরা। এবং
তারা কিন্তু বোঝেন যেটা দেশের ইলেকশন, এটা কোনো বিড়ি হাসপাতালের ইলেকশন নয়, এই ধরনের বাজে বকারও ইলেকশন নয়। সামগ্রিকভাবে দেশের উন্নতি হবে, তাদের জীবন ধারণের উন্নতি হবে কোনটাতে, সেটা তারা ভালো করে বোঝেন এবং সেই অপশনটাই তারা নেবেন। অরূপ, পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে যে কটা আসন নিয়ে চর্চা করে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না, তার মধ্যে জঙ্গিপুর একটা। মার্জিন যেদিনকে অ্যানাউন্সমেন্ট হয়েছে ক্যান্ডিডেট, সেদিনকে লেখা হয়ে গেছে 2,45,000, 3,65,000। সেফেস্ট সিটগুলো যেগুলো অন্যতম, তার মধ্যে জঙ্গিপুর প্রথম 3টের মধ্যে একটাই থাকবে। জঙ্গিপুর নিয়ে আলোচনা অর্থহীন। 7টা বিধানসভায় আমরা, লোকসভায় আমরা, সমস্ত জায়গায় জঙ্গিপুর সবচেয়ে বড় কথা। এই যে এখানে বামপন্থী প্রতিনিধি বললেন, বিড়ি শ্রমিকরা জানেন তাদের আশা ভরসার নাম খলিলুর রহমান। খলিলুর রহমানের যে ক্যারেক্টার, তার নিজস্ব ক্যারিশমা, অবশ্যই দলের কৃতিত্ব সেখানে রয়েছে, বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন তৃণমূল কংগ্রেসের রয়েছে, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল খলিলুর রহমানের যে ইমেজ, বিড়ি শ্রমিকরা জানেন 365 ধন্যবাদ। কিন্তু কেউ আপনারা একটা কথা বললেন না, আপনি জানি না যে একটা ফ্যাক্টর আছে, হয়তো তৃণমূল অনেকটা এগিয়ে আছে, কিন্তু ওখানে আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট, তিনি কিন্তু ইমানি বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইমানি দাদা শাহজাহান বিশ্বাস, তিনিও কিন্তু একজন বড় বিড়ি ব্যবসায়ী। তার ভোট কতটা পান তার উপর অনেকটা নির্ভর করছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম দা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। ধন্যবাদ। সেলিম দা, কি বুঝলেন আজকের ভোটের পরে, আপনার প্রতিক্রিয়া কি? শোনা যাচ্ছে না অডিও। সেলিম দা, আজকের ভোটের পর আপনার প্রতিক্রিয়া কি? নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, শান্তিতে মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য। অনেক দিন পর মুর্শিদাবাদে এরকম শান্তিপূর্ণ ভোট হয়েছে, যেখানে রক্তপাত হয়নি, যেখানে বোমা আওয়াজ শোনা যায়নি। আমরা এটাই চেয়েছিলাম, নির্বাচন কমিশনকে সেটাই বলেছিলাম নিশ্চিত করতে, এবং নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে যুক্ত যারা ছিলেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিক, তারাও সেই চেষ্টা করেছেন। রাজ্য পুলিশকে ব্যবহার না করাতে বুথের মধ্যে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু রাজ্য পুলিশের একটা অংশ যারা পঞ্চায়েতে ভোট লুট করতে সাহায্য করেছিল, সেই সব এলাকায় যেহেতু একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে, একটা নেক্সাস আছে, যেমন এই লোচনপুরে, সেখানে দাঁড়িয়ে পুলিশের সামনে মহিলাদেরকে বেইজ্জত করছে, মলেস্ট করছে, ধাক্কা দিচ্ছে, বয়স্ক মহিলাদেরকে গলা টিপছে, তাদের স্লিপ কেড়ে নিচ্ছে, সেটা বলাতেও কান দিচ্ছিল না যখন সেখানকার পুলিশ আধিকারিক। আমরা বললাম 200 মিটারের মধ্যে এরকম জমায়েত থাকতে পারে না। তোমরা বারবার দেখাচ্ছ সেলিমকে গো ব্যাক। আচ্ছা, নির্বাচনের দিনে স্লোগান দেওয়া যায়, প্রচার করা যায় বুথের সামনে, বুথের মধ্যে যারা ঢুকতে পারছিল না, আর নকল পোলিং এজেন্ট বানিয়ে আমাদের পোলিং এজেন্টকে মেরে কলা বাগানে ফেলে রেখে দিয়ে তার কাগজ নিয়ে তৃণমূলের মস্তান গিয়ে বসেছিল ভেতরে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছিল না, কিন্তু তার গ্রেপ্তার করার কথা, কারণ ইম্পারসোনেশন, একজনের নামে অন্য একজন বসে আছে। সেলিম দা, আমাদেরও সাংবাদিকতা জীবন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল। মুর্শিদাবাদে এই প্রথমবার রক্তপাতহীন ভোট আমরা দেখলাম। সামান্য কোনো ঘটনা পর্যন্ত মুর্শিদাবাদে হয়নি। এটা আপনি পজিটিভ দিকে দেখছেন আপনার ভোটের দিক থেকে, নাকি নেগেটিভ ভোটের দিক থেকে দেখছেন? প্রথমত, কংগ্রেস এবং বাম শক্তি একসঙ্গে হওয়াতে যারা কর্মী, দরদি, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়। তৃণমূলের হাওয়া এবং বিজেপির হাওয়া ফিকে হয়ে যায়। সুতরাং আর একটা অংশ ছিল সাধারণ মানুষের এমন সমর্থনের চাপ ছিল, যেখানে যারা বোমাবাজি করে, গুন্ডামি মস্তানি করে, তারা যতটা পঞ্চায়েতে করতে পেরেছিল বা করেছিল, যেহেতু লোকসভা নির্বাচন তাদের ধরাছোঁয়ার বাইরে, এটা পার্লামেন্টের নির্বাচন এবং বিজেপি সরকারকে উৎখাত করার, সেখানে তারা অত বেশি উৎসাহ দেখায়নি। আর ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু খুব শক্ত হাতে ব্যাপারটাকে ব্যবস্থাপনা করেছিল, এটা আরেকবার প্রমাণিত হলো যে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য পুলিশ কতটা অপদার্থ, যে তাদেরকে বুথের বাইরে রাখলে শান্তিপূর্ণ ভোট হয়, আর তারা বুথে থাকলে তত বেশি গন্ডগোল হয়। সেলিম দা, গোটা রাজ্যে বাম কংগ্রেস জোট যে কটা আসনে লড়ছে, তার মধ্যে বামেরা মুর্শিদাবাদ আসনকে নিজেদের মধ্যে সব থেকে পজিটিভ আসন বলে ধরছেন। যদিও অঙ্ক বলছে 2019-এর ভোটে 2,26,000 ভোটে জিতেছিল তৃণমূল, আর 2021-এর বিধানসভা নির্বাচন যদি আমি দেখি, তাহলে প্রায় 4,84,000 ভোটে তৃণমূল এগিয়ে আছে। কিন্তু কোন দিক থেকে আপনি এটা পজিটিভ বলছেন? মানুষের সমর্থন, আর দুই, কেউই ক্যাপটিভ নয়। তৃণমূলের দিক থেকে ব্যাপক অংশের মানুষ সরে গিয়েছেন,
কারণ তারা ধোঁকা খেয়েছেন। এই দুর্নীতি রাজ এত বেশি এক্সপোজ তখনও হয়নি। আর 21-এ সিএ এনআরসি নিয়ে বিজেপি তৃণমূল তামাশা করেছিল, এবারও সে চেষ্টা করেছিল, সেটা মানুষ ধরে ফেলেছেন। 19-এ পুলওয়ামা বালাকোট ছিল, এবারে পুলওয়ামা বালাকোটও নেই, ভারত পাকিস্তানও ঝামেলা নেই, এবং তার সঙ্গে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি আছে, রুটি রুজি হকের কথা আছে, সেটাই মানুষ দেখছেন। এবং মানুষ এখন বীতশ্রদ্ধ। ইংরেজিতে একটা কথা, ইকোনমিক্স একটা থিওরি আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। মোদী এবং মমতা বলেছেন আমাকে দেখে ভোট দাও, কিন্তু সেখানে দুর্নীতি বেড়েছে, দুষ্কৃতি বেড়েছে, কালো টাকার পাহাড় জমেছে, লুটতরাজ বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, বেকারি বেড়েছে। এজন্য মানুষ এখন একটা বিকল্প চাইছিলেন। বাম এবং কংগ্রেস সেই বিকল্প এ রাজ্যে দিয়েছে এবং গোটা দেশে ইন্ডিয়া ব্লক সেই বিকল্প দিয়েছে। তাতে 19 আর 21-এ হিসেবটা ছুঁড়ে ফেলে দাও, নতুন হিসেব লেখো। অনেক অনেক ধন্যবাদ সেলিমদা সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ সেলিম অত্যন্ত কনফিডেন্ট। অরূপ চক্রবর্তী। না, আমি বুঝতে পারলাম না সেলিমদা এরকম ভাবে আনিসুর রহমান সিপিএম এর এক কথা ডাপুতে নেতা বিধায়ক তাকে এরকম ভর্ৎসনা করলেন কেন আমি বুঝতে পারলাম না। যে আজ মুর্শিদাবাদের মানুষ বহুদিন পরে শান্তিতে ভোট দেখলো। আমার কি ওনার ওই 2008 সালের পঞ্চায়েত ভোট যেদিনকে হেডলাইন হয়েছিল একদিনে 17 জনের মৃত্যু মনে পড়ে গিয়েছিল? আনিসুর রহমান তার অন্যতম কাণ্ডারি ছিলেন। খোটাটা কাকে দিলেন বুঝতে পারলাম না। আসলে 5 লাখ ভোটে পিছিয়ে থেকে এই লোকসভায় লড়াই করতে নেমেছেন সেলিম সাহেব। একটা জিনিস হয়তো পারতে পারেন, গতবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার হয়তো জামানতটুকু রাখতে পারবেন, তার বাড়তি কিছু হবে না। সায়ন। আমি মনে করি নির্বাচন কমিশন নয়, আজকে গণতন্ত্রের পাহারাদারের নাম মোহাম্মদ সেলিম। সেলিমদাকে হ্যাটস অফ, মানুষের গণতন্ত্র যেভাবে ওখানে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করেছে। আসলে জঙ্গলে ভেড়া শিয়াল অনেক থাকে বিশ্বদা, বাঘ একটাই থাকে, ওখানকার বাঘের নাম মোহাম্মদ সেলিম। ওই ক্রিমিনালরা সেটা জানে। বাঘের গায়ে বোটকা গন্ধ থাকে, ওটা দিয়েও বোঝা যায় বাঘ কিনা। শেষ করতে দাও। এবার হলো যে এই সিট তো মোহাম্মদ সেলিম জিতে বসেই রয়েছে, আপনি এটা বুঝতেই পারছেন। সেলিমদা বলেছে যে 19-21 সব গল্প খাটবে না, আর মোহাম্মদ সেলিমও ক্যান্ডিডেট ছিল না। মোহাম্মদ সেলিম নামেই অনেকটা ফ্যাক্টর ফারাক হয়ে যায়। আর আবারও বলছি যে তৃণমূলের ওই যে গুন্ডাদের আবু তাহেরের তাহেরি কি করে বন্ধ করতে হয় এটা মোহাম্মদ সেলিম জানে। এই যে 2003 সালে একটু ডিফার, আবু তাহের অত্যন্ত অসুস্থ, এবার তিনি লোকসভা নির্বাচনের আগেও অসুস্থ ছিলেন। আবু তাহের তো একটা নাম নয়, তৃণমূলের তাহেরি। এইভাবে কাউকে ডিমিন করা, আসলে দিলীপ ঘোষ নিজেকে বাঘের বাচ্চা বলতো, এখন ও সেলিমের মধ্যে বাঘ দেখতে পাচ্ছে। কেউ জন্তু জানোয়ারের বাইরে মানুষ দেখতে পাচ্ছে না কেন? জন্তু জানোয়ারের বাইরে মানুষ দেখুক। আমি পুরো শেষ কথা বলি, লাস্ট পুরনো কথা বলছি না। 2003 সালে এই মুর্শিদাবাদে 31 জন মানুষ পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছিল, দুর্ভাগ্যজনক। বামফ্রন্টের সরকার এই, হ্যাঁ, তার মধ্যে হায়েস্ট খুন হয়েছিল সিপিএম এর কর্মীরা। তখন তৃণমূলের সরকার, তৃণমূলের দল আছে, তৃণমূল এই ক্রিমিনালিজমটা করতো, কিন্তু মোহাম্মদ সেলিম সেই তৃণমূলকে 17 জন খুন হয়েছিল, তার মধ্যে 11 জন 2003-এ হাইয়েস্ট খুন হয়েছিল। ঠিক 2000 আমি 2008-এর পঞ্চায়েত বলছি, 2003-এ তো খুন হয়েছিল। 2008-এর পঞ্চায়েতে 63 জন মৃত, 63 জন মৃত, তার মধ্যে 17 জন মুর্শিদাবাদে, 11 জন শুধু ডোমকল। লড়াই তো এখানে তাকে ভর্ৎসনা করলেন মোহাম্মদ সেলিম। দেখুন, বামপন্থীরা তো মহান, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বামপন্থীদের যদি ম্যানিফেস্টোটা দেখেন বুঝতে পারবেন তারা কত মহান। তারা বলেছেন আর্টিকেল 370 ফিরিয়ে আনবেন, তারা বলেছেন ইউএপিএ আসছি জাস্ট 10 সেকেন্ড, ইউএপিএ এনএসএ এগুলো তুলে দেবে। তারা বলেছে ভারতবর্ষের কোনো নিউক্লিয়ার আর্মস থাকবে না। মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না 438টা নিউক্লিয়ার ওয়েপন রয়েছে তাদের, পাকিস্তান 140টা নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, আর আমরা এক হাতে কলা আর এক হাতে হিমসাগরের আম নিয়ে বসে থাকবো। এটা হচ্ছে বামপন্থীরা। তারপর তারা কেন এত বড় বড় কথা বলে আমি বুঝতে পারি। আর মুর্শিদাবাদে বলি, যদি এতটাই কনফিডেন্ট থাকতো বামেরা, তাহলে সারাদিন এরকমভাবে দৌড়াদৌড়ি করতে হতো না। এটাই হচ্ছে কথা। আর এটা খালি মুর্শিদাবাদের মানুষ কিন্তু এটা ভালো করে বুঝতে পেরেছেন যে খালি মুর্শিদাবাদ এখানে ইস্যু নয়, এটা দেশের ইস্যু। দেশকে দেওয়ার জন্য সিপিএম এর কিচ্ছু নেই, চায়নার দালালি। বিশদে এক সেকেন্ড, আমি ওর সাথে একমত অভ্রর সাথে যে বামপন্থীরা খুব খারাপ, কিন্তু আমাদের হাতে তো নিউক্লিয়ার আর্ম আছে। যখন ডোকলাম দখল করে তখন 56 ইঞ্চি কি না, একটা জিনিস আপনি বোঝেনই না, এই জন্যই আপনি তৃণমূলটা করেন। এই জন্য তৃণমূলের কোনো নীতি নেই, কারণ নিউক্লিয়ার ওয়ারহেড কেন প্রয়োজন এটা বোঝার জন্য যে শেষ থাকা দরকার
সেটা আপনাদের নেই, সেটা আপনাদের নেই। সবচেয়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা এই ভারতবর্ষে। বালাকোটের গল্প আর চলবে না। একটা কথা বলেছি আপনার মালিক জানে যে বালাকোটে বড় বড় ডায়লগ হয়েছিল তখন ম্যানিফেস্টো নিয়ে কথা বলেন না। জানে পরিষ্কার নেপালের সঙ্গে যখন আমাদের বর্ডার ডিসপিউট হলো গণশক্তিতে এরা নেপালের পক্ষে নিয়েছে, ভেঙে দিয়েছে ওই এরা সত্যপাল পরিষ্কার মালিক। চায়নার দালাল, চায়নার আতঙ্ক দেখছে, চায়নার দালাল ছাড়া আর কিছু না। পাকিস্তানের দালালি করে বড় ডায়লগ দিচ্ছিল 2019 এর নির্বাচনে বই করে নি সত্যপাল মালিক হাতে হাড়ি ভেঙে দিয়েছে। ম্যানিফেস্টোতে কি লিখেছেন আপনারা? লজ্জা করে না? সুমন দুটো সিট মালদার মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ যে ভোট হয়ে গেল, যেহেতু বিজেপির মুখপাত্র অন্য বিষয়ে গেছেন, আমার একটা গান মনে পড়ে গেল, ছোটবেলার সিনেমা, রাম তেরি গঙ্গা मैली পাপিও সে পাপ ধোতে ধোতে। গঙ্গাধর কয়ালের ভিডিওটা দেখার পর থেকে আমার মনে বুঝতে পারছি না যে কার পাপ কে ধুচ্ছে, মর্যাদা পুরুষোত্তম রাম কতটা নেমে আসছেন অথবা উঠে যাচ্ছেন। ফরগেট অ্যাবাউট দ্যাট, কামিং ব্যাক টু মুর্শিদাবাদ, মর্যাদা পুরুষোত্তম রাম মুর্শিদাবাদে বিজেপিকে রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না, বাট ডেফিনেটলি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এগিয়ে, অঙ্কে নয়। কারণ গ্রাউন্ডে একটা কংগ্রেস সিপিএমের জোটের একটা সবচেয়ে ভালো লক্ষণ একমাত্র মুর্শিদাবাদেই দেখা গেছে। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয় কংগ্রেসের জন্য এটা বিপদ হতে পারে যে মুর্শিদাবাদে আজকে ভোট হয়ে গেল, কিন্তু বহরমপুরে অধীর চৌধুরীকে ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানের একসঙ্গে আক্রমণকে সহ্য করতে হবে। সো I'm not very sure যে কংগ্রেস সিপিএম জোট শেষ পর্যন্ত মুর্শিদাবাদে কটা আসন তুলতে পারবে, কিন্তু অবশ্যই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেলিম এগিয়ে। এক লাইন জাস্ট বলবো, আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করাটা অপ্রাসঙ্গিক। আমাদের ম্যানিফেস্টো নিয়ে আলোচনা হোক না, কোনো অসুবিধা নেই। আমিও তো সিপিএমটা নিয়ে হবে না, ওরকম বড় বড় গল্প লিখবে, চায়নার দালালি করবে ম্যানিফেস্টোতে, আর বলা যাবে না, এটা তো মানতে পারছি না, এটা তো মানতে পারছি না। ও আচ্ছা, আপনাদের ম্যানিফেস্টো লেখা আছে সেটা অপ্রাসঙ্গিক, একদম সঠিক বলেছেন। দল হিসাবেই আপনারা অপ্রাসঙ্গিক, দল হিসাবেই সিপিএম অপ্রাসঙ্গিক। আগেরবার 5 রাজ্যে বিধানসভা ইলেকশন হলো, হার হিম করে লড়াই করেছে নোটার সঙ্গে, তারপর হেরে গেছে। ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারলো, চায়নার দালালি করলে যা হয় তাই হচ্ছে এদের। আমি একটা কথা বলবো, আমি যেহেতু মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর দুটো জায়গাতেই গেছি, আমার নিজের একটা যে অভিজ্ঞতা বা ভোট দেখার জায়গা থেকে বলছি, জঙ্গিপুরে খলিলুর রহমান অনেকটাই এগিয়ে রয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আবার মুর্শিদাবাদ সিটে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু মোহাম্মদ সেলিম ভার্সেস তৃণমূল কংগ্রেস। তার কারণ এখানে কিন্তু বিজেপির লড়াইতে নেই বললেই চলে। এদের মধ্যে কে জিতবেন আমি সত্যি বলতে পারবো না, কারণ 4,85,000 ভোটে এগিয়ে রয়েছেন মানে তৃণমূল লিড 4,85,000, সেটাকে ওভারকাম যদি মোহাম্মদ সেলিম করতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটা বড় ঘটনা হয়ে থাকে। মোহাম্মদ সেলিম এই কারণেই হবে। দিনের হাত ছাড়া তো সম্ভব নয় মনে হচ্ছে, আগে ম্যানিফেস্টোটা ডিফেন্ড করুন, সেটাই তো করতে পারছেন না। দিনের শেষে যে 4টি কেন্দ্রে ভোট হলো, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, আমরা কিন্তু প্রায় দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছি। আগামী দিনে দক্ষিণবঙ্গের অন্যান্য কেন্দ্রগুলোতে আমাদের নজর থাকবে। ভোটের দিন সোজা সপ্তাহে আপনারা দেখতে পাবেন এই বিশ্লেষণ। আপাতত প্রত্যেককে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, ভালো থাকবেন।